চ্যানেল এস এর নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়ন বায়োসোসে আপনাদের সাথে আছি আমি আশা সাবিরা। আজকের এই আয়োজনে আমরা কথা বলবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ করতে ইউনিয়ন পরিষদের সদস্যদের কর্মকাণ্ড এবং অবদানের কথা তুলে ধরতে চাই আজকের এই আয়োজনে। আজকের এই আয়োজনে আমার সাথে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। মোহাম্মদ ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি বাইসোস। মোহাম্মদ নাজমুল হক, সদস্য, ময়নপুর ইউনিয়ন পরিষদ, মিঠাপুকুর, রংপুর। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো ইকবাল ভাই, একটি বিষয় শুনতে চাচ্ছি যে বাইসোসের ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি কি কি বিষয় পর্যবেক্ষণ করেন? ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জানাই চ্যানেল এসকে। জি, দেশের এই ক্রান্তি লগ্নে এমন একটা সময় এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, সত্যি এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। জগদ্দল পাথর একটা স্বৈর শাসককে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উৎখাত করার পরে আজকের দেশ যখন একটা ভঙ্গুর অর্থনীতি, দেশ আজ যখন দিশেহারা, তখন ঠিক আপনাদের এই আয়োজন। এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা চাই, বাইসস চাচ্ছে সারা দেশ আজকে উন্নয়ন হোক, প্রতিটি গ্রাম উন্নয়ন হোক। প্রতিটি গ্রাম যদি উন্নয়ন হয় তাহলে দেশ উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হলে জাতি উন্নয়ন হবে। এইটাই মূলত বাইসসের চাওয়া, এবং এইটার জন্য আমরা পরিকল্পিতভাবে আজকে সারা দেশে কাজ করে যাচ্ছি। এখন নাজমুল হক ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ভাই, আপনি আপনার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে যেয়ে কি কি বিষয় পর্যবেক্ষণ করেন? ধন্যবাদ আপা আপনাকে। শুরুতেই ধন্যবাদ যাকে না জানালে নয়। তিনি হলেন আমাদের এম মোয়াজ্জেম হোসেন সাইফুল ভাই, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসোসের মহাসচিব। ওনার নিমন্ত্রণে আজকে এই চ্যানেল এসের স্টুডিওতে আসার জন্য সুযোগ পেয়েছি। এই জন্য আবারও ওনাকে ধন্যবাদ, এবং চ্যানেল এসকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ক্লান্তি লগ্নে, দেশের এই করুণ পরিস্থিতিতে আপনারা যে এই মহতী একটা উদ্যোগ নিয়েছেন, ইনশাল্লাহ তো এইভাবে যদি আমরা মত বিনিময় বা আলোচনা করতে পারি, আমাদের কাজ করতে যে ইউনিয়ন পরিষদ অনেক সমস্যার সম্মুখীন হতেই হয় আমাদেরকে। তো এইগুলো মুক্তভাবে আমরা বলতে কোনো কোথাও পারি না। তো যেহেতু আপনাদের মাধ্যমে বলতে পারতেছি, এজন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো দেখা গেল আমাদের কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে এটাই, আমরা যখন নির্বাচন করি তখন কিন্তু আমরা জনগণকে নানান ধরনের কথাবার্তা বলি, নানান ধরনের আশানুরূপ কথা বলি, এবং আশ্বাস দেই যে আমাদেরকে আপনাদের সেবা করার মতো সুযোগ দিন। বিভিন্ন হ্যাঁ, প্রতিশ্রুতি হ্যাঁ, দিয়ে বিভিন্ন থাকেন। প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি। তো এখন দেখা যাচ্ছে বাস্তবে ওই প্রতিশ্রুতিগুলো আমরা সঠিকভাবে করতে পারতেছি না। পারতেছি না, হয়তো সে কারণটা হলো দলীয়করণ, বিশেষ করে দলীয়করণের কারণে। আমরা তৃণমূল পর্যায় থেকে নির্বাচন করে উঠে আসছি। তো আমাদের উপর অনেক দায়-দায়িত্ব। যেহেতু জনগণ আমাদেরকে সম্মান দিয়েছে, তো এই সম্মান রক্ষা করতে যেয়ে জনগণের দ্বারগোড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। জনগণের সুখে-দুঃখে ভালো-মন্দ কাজ করতে হবে। তাদের কি সমস্যা, তারা কোন বিপদ ফেস করতেছে, সবগুলো আমাদেরকে দেখতে হবে। তো দেখা গেল টিসিবির কার্ড বা রিলিফ-সিলিপ যাই আসুক না কেন, সরকারি অনুদান বা প্রণোদনা, এগুলোতে আবার ওই দলীয়করণ বাটোয়ারা করে। আচ্ছা, যখন ওনারা ভাগ বাটোয়ারা করে তখন তো আমাদের তো ন্যায্য পাওনাটা আমরা কম পাইলাম। তো আমরা ওনারা তো নির্বাচন করে আসে না। ওনারা হয়তো একটা দলীয়র সাপোর্টে থাকে। আর আমরা কিন্তু তৃণমূল পর্যায় থেকে কোনো দলমত নির্বিশেষে সবাইরে ভোট নিয়ে কিন্তু আমরা নির্বাচনে জয়লাভ করি। আমাদের কাছে সবাই মুক্তভাবে বলতে চায়, সবাই কিছু পেতে আশা করে। তো এই আশাটুকু ব্যাহত হয় শুধুমাত্র দলীয়করণের কারণে। বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ নজরে দিবেন। তো ইকবাল ভাই, বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক। এটা হয়ে আসছে, বিশেষ করে 18 বছরে একটি স্বৈর শাসক ক্ষমতায় থাকাকালীন অনেক অনিয়ম করছে। তার মধ্যে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের এই যে বিলি বন্টন, যে আপনি দেখবেন অনেক অনিয়ম। যেমন আপনি একটা জিনিস দেখেন, কাবিখা টাবিখা, তারপর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে কাজগুলো হয়, তখন দেখা গেল যে ইউনিয়ন চেয়ারম্যান, লোকাল ইউনিয়ন পরিষদ মেম্বার হিসাবে যেই উন্নয়নটার সিপিসি চেয়ারম্যান তাকে হওয়ার কথা, সেই চেয়ারম্যানটা উনি হতে পারতেছে না। চেয়ারম্যান সাহেব এবং লোকাল এমপি, যার এই
স্থানীয় উন্নয়নে কোনো কাজই নাই, অথচ তার মাধ্যমে ওই এমপির নির্দেশে রাজনৈতিক সত্যসায় একজনকে নেতাকে এই উন্নয়নের চেয়ারম্যান করে দেওয়া হয়, যার ফলে স্থানীয় মেম্বার ওটা শুধু সদস্য থাকে। এই কাজটা সম্পূর্ণ হয় না, হয়তো 10% কাজ হয় আর 90% লোপাট হয়ে যায়। এই ধারাগুলোকে পরিবর্তন করতে হবে। এটা কিন্তু এই আওয়ামী লীগ সরকার আমলে এই জিনিসটা আসলে চলে আসছে। আজকে সেই সরকার নাই, আজকে সেই সরকার ছাত্র জনতার রোষানলে পরে আজকে তার উৎখাত হয়েছে, কিন্তু সেই আইনটা কিন্তু এখনো আছে। এই আইনটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করা প্রয়োজন। আপনি দেখেন আমাদের ইউপি সদস্যরা যেভাবে কাজ করতে চায়, তারা কিন্তু সে কাজ করতে পারে না, কারণ তার হাত পা বাঁধা থাকে। তারা এই উন্নয়নের ভূমিকা রাখতে পারে না। যেমন একটা এখন 100 জনের একটা সাহায্য দিবে, রাজনৈতিক দলরা এসে বলল যে আমার এই ইউনিয়নে এই ওয়ার্ড এই 100 জনের তালিকা আমরা করব, তাহলে মেম্বার কি থাকে? মেম্বার তো শুধু নামে মাত্র থাকে, ওনাকে ওই কাগজটাকে স্বাক্ষর করে দিতে হয়, চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান থেকে ইউনোর কাছে, ডিসির কাছে, এইভাবে মন্ত্রণালয় চলে যায়। এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তন করার জন্যই বাইসাস আজকে আন্দোলন করছে। বাইসাস আজকে এটাকে ধরিয়ে দিচ্ছে, বাইসাস আজকে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করতেছে এই ধরনের ধারা পরিবর্তন করতে হবে। খুবই চমৎকার কথা। তো ভাই, আপনার কাছে প্রশ্ন যে আপনার এলাকায় কোন কোন বিষয়ে উন্নয়ন করা জরুরি বলে আপনি মনে করেন? যেমন রাস্তাঘাট হ্যাঁ। একটি বিষয় আছে রংপুরের। হ্যাঁ। তো সে সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি ইকবাল ভাইকে, উনি আমার মনের কথাগুলো বলার জন্য ওনাকে ধন্যবাদ। তারপর রাস্তাঘাট, বিশেষ করে আমাদের রংপুর অঞ্চল মানে লাল মাটি এলাকা, পলি মাটি কিন্তু না। আমাদের বিশেষ করে লাল মাটি এলাকাটাই বেশি আমাদের ওই অঞ্চলে। তো বর্ষাকালে দেখা গেল রাস্তাঘাটে আমরা খুব দুর্ভোগ দুর্ভোগ পোহাতে হয়। কাদা, প্রচুর কাদা মাখা মানে জীবনযাপন পালন করতে হয়। আমিও একজন যে ইউপি সদস্য, আমি যে আমার বাসা থেকে বের হব, আমার রাস্তাটুকু কিন্তু পাকা এখন পর্যন্ত হয়নি। তো আমি বা আমরা কোন অবস্থানে এখনো আছি? বাংলাদেশ আধুনিক থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে স্মার্ট কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখনো সেই আদিম যুগের মতোই রয়ে গেলাম। রাস্তাঘাট উন্নয়ন রাস্তাঘাট একটি খুবই বিষয়। নাজেহাল অবস্থা আমাদের রংপুরে, মিঠাপুকুর অঞ্চলে। আর আমাদের অঞ্চলে ব্যাপকভাবে বিশ্ব সেরা আম হাড়িভাঙ্গা চাষ হয়, যেটা গত সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছে। তো এই আমটা যখন পরিপক্ক হয় বা বাজারজাত যখন করা লাগে, তখন বর্ষা মৌসুম শুরু হয়ে যায়। আর এই বর্ষা মৌসুম শুরু হওয়ার কারণে রাস্তাঘাট, বললাম তো মানে বলার মতো নয়, একদম জনদুর্ভোগ যাকে বলে। পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন পরিবহনের সমস্যার ক্ষেত্রে সম্মুখীন হতে বিভিন্ন হয়। সমস্যা দেখা গেল যে আম পরিপক্ক হয়েছে, আম বাজারজাত করা লাগবে, কিন্তু রাস্তার কারণে সঠিক টাইমে করতে পারতেছি না, বা আমাদের কৃষক করতে পারতেছে না। আর ওই আমটা নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। তো এটা কিন্তু কৃষকের একটা মারাত্মক লস। এটা কিন্তু 1 বছর পর একটা ফসল কিন্তু আসে, অনেক পরিশ্রমের ফসল। তো এটা কিন্তু বিশেষ করে রাস্তাঘাটের কারণেই। আর বিশেষ করে আমরা কাজ করতে চাচ্ছি যে এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান চলমান, তো আমরাও এই সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি খোলা মনে এবং সৎ উদ্যোগে। উনি যেন আমাদেরকে আমাদের যে কাজের যে ধরন, যে আমাদের যে সংবিধানে একটা যে ইউপি সদস্যের সংবিধান অনুযায়ী যে কাজগুলো করা দরকার, উনি যেন এই কাজগুলোর পথটা যেন সুগম করে দেয়। ওনার কাছে আমি আহ্বান জানাচ্ছি এই চ্যানেল এর মাধ্যমে। তাহলে ইনশাল্লাহ আমরা যখন আমাদের সংবিধান অনুযায়ী কাজ করতে পারবো, তখন আমরা জনগণের কাছে, জনগণের দ্বার গড়ায় ঠিকভাবে পৌঁছতে পারবো। আমরা যে আশা দিয়েছিলাম তাদেরকে, সেই আশানুরূপ কাজ করতে পারবো। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বজনিত ভাতা, এইগুলো 100% লোক কিন্তু আশা করে, কিন্তু দেখা গেল সবাই কি পাচ্ছে? হ্যাঁ, সবাই পাচ্ছে না। কারণটা হলো যারা যারা পাওয়া দরকার তারাই কিন্তু পাচ্ছে না। এটার কারণটা হলো কোনটা? যে সাপোজ কথা ধরেন আমি ইউপি সদস্য এখন রানিং, এর আগেও তো ইউপি সদস্য ছিল। তো ওনাদের আমলে যে এগুলো তালিকা অনলাইন হয়েছিল, ওই তালিকাগুলো কিন্তু দেখা গেল সরকার, উদাহরণ দিলাম যে 50টা ওই ওয়ার্ডে দিতে পারবে, কিন্তু আমার ওয়ার্ডে তালিকা হলো 100 জনের অনলাইনের তালিকা হলো। তো আমি তো দিতে পারতেছি মাত্র 50 জন। তো আর 50 জন বাকি থাকলো। এই 50 জনের তালিকা পরবর্তীতে দেখা গেল এভাবে এভাবে পড়তে পড়তে একদম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একটা লোকের অনলাইন কিন্তু একবারই হয়। পরবর্তীতে অনলাইন করতে গেলে মানে লেখা ভেসে উঠে যে পূর্বে অনলাইন হয়েছে। আর এই কারণে লোকটা অনেক বয়স্ক হয়ে গেল
অনেক অসহায় হয়ে গেল, কিন্তু আমরা দিতে পারতেছি না। তো যদি 100% এই ভাতাগুলো করতে পারতো যারা অসহায়, গরিব, দুস্থ, এটা আমাদের দায়িত্ব হলো এটাই যে আমরা যেন দেখে শুনে বুঝে যারা পাওয়ার দরকার, যারা যে ভাতাটা পাওয়ার যোগ্য, আমরা যেন সেই ভাতাটা সেই লোকটাকেই দিতে পারি। তো ইনশাল্লাহ এইভাবে পদক্ষেপ অনুযায়ী কাজ করতে গেলে বললাম তো সংবিধান অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ আমাদের ওয়ার্ড স্বয়ংসম্পূর্ণ হবে। আর একটি ওয়ার্ড যখন স্বয়ংসম্পূর্ণ হবে তখন একটা ইউনিয়ন স্বয়ংসম্পূর্ণ হবে। আর একটা ইউনিয়ন স্বয়ংসম্পূর্ণ হলে একটা উপজেলা হবে, এভাবে একটা জেলা হবে। এভাবে দেখা গেল সমস্ত বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, সুজল ও সফল আর বাংলাদেশ হয়ে যাবে। তো এটাই আমি আশা করি যে এই সংবিধান অনুযায়ী কাজ করতে পারলে সম্ভব তো বাংলাদেশ ইকবাল উন্নয়ন। হোসেন ভাই ওই যে উনি তো উনার এলাকার রাস্তার সমস্যার কথা বললেন, আরো কিছু সমস্যার কথা বললেন। এই সমস্যাগুলো তো আপনাদেরও মানে আপনারা অবশ্যই অবগত মানে জানেন। তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেন? চমৎকার একটা ভাবনার কথা আপনি বলছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এটা বাংলাদেশে শুধু ওনার এলাকায় না, এই সমস্যাটা সারা বাংলাদেশে। কারণ আপনি দেখেন, আমরা যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচন করি, তাকে আমরা বলি জাতীয় সংসদ সদস্য। উনি আইন প্রণয়তা, উনি আইন পাশ করবেন। কিন্তু আসলে আমরা এখানে উল্টাটা হয়ে যাচ্ছে। আসলে এই সংসদ সদস্য হয়ে যান স্থানীয় সরকারের কাজ হয়ে যায় ওনার। এইখানেই মূল সমস্যাটা হয়। কেন হয়? এখন আমার এলাকার, মনে করেন ওনার এলাকার একজন এমপি যে নির্বাচন হলো, ওনার এলাকার যেখানে রাস্তাটা দরকার সেই রাস্তাটা উনি জানে কোন বাড়ি থেকে কোন জায়গায় রাস্তাটা নিলে এলাকার জন্য উন্নয়ন। ওনার এই যে হাড়িভাঙ্গা আম পরিবহন, হাড়িভাঙ্গা সহ অন্যান্য আরো যে সবজি পরিবহনের জন্য কোন রাস্তাটা দরকার, এটা কিন্তু উনি জানে, ওই লোকাল ইউপি সদস্য জানে। কিন্তু আমরা কি করি? আমরা যখন লোকাল আমাদের ওই আসনের যিনি এমপি থাকেন, স্থানীয় উন্নয়নের কাজটা চলে যায় ওনার হাতে। ওনার ওই ইউনিয়নের বা ওই এলাকার ওনার যারা সমর্থক থাকেন তারা একটা নাম দিয়ে দেন, গাজীবাড়ি থেকে শিকদার বাড়ি পর্যন্ত রাস্তাটা চাই। আপনি দেখেন সেই রাস্তাটা কিন্তু আদৌ প্রয়োজন নেই। আপনি দেখেন বাংলাদেশের অনেক জেলায়, আপনি দেখবেন অনেক গ্রামে দেখবেন 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার পর্যন্ত ব্রিজ হয়ে গেছে, কিন্তু ব্রিজের সাথে কোনো রাস্তা নাই। এই ব্রিজটা কিন্তু বছরের পর বছর পড়ে আছে। এটা অপরিকল্পিত একটি উন্নয়ন। এই উন্নয়নটা যখনই আপনি এই স্থানীয় উন্নয়নটা যখন স্থানীয় সরকারের ইউপি সদস্যদের তালিকা মতো করবেন, তখনই সঠিক একটা পরিকল্পনা আসবে। ইকবাল ভাই, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। প্রান্তিক উন্নয়ন বায়াসসে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে আসছি কিছুক্ষণ সময়ের মধ্যে। বিরতির পর আবারও আমন্ত্রণ প্রান্তিক উন্নয়ন বায়াসসে। তো ইকবাল ভাই, আমরা তো বিরতির আগে একটি বিষয়ে ছিলাম রাস্তাঘাটের সংস্কার বা উন্নয়ন নিয়ে। তো সেই বিষয়টি সম্পর্কে আচ্ছা, যা বলতেছিলাম, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাই যে এই যে রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ সদস্যদের আসলে কোনো ভূমিকা নাই। তারা নামে ইউপি সদস্য, আসলে তারা এখানে ভূমিকা রাখতে পারে না। ভূমিকা রাখে স্থানীয় রাজনৈতিক কর্মীরা, স্থানীয় সংসদ সদস্য। আপনি দেখেন যতগুলা এলজিডি কর্তৃপক্ষ যতগুলো ইউনিয়নে আইডি ভিত্তিক রাস্তা করছে, তার 50% রাস্তাঘাট দেখবেন নিষ্প্রয়োজন। অথচ প্রয়োজনীয় রাস্তাঘাটগুলো সংস্কার হচ্ছে না। যার জন্য আজকে এই যে আমাদের জিউপি সদস্য যে বললেন যে তার সেই পরিবহন হাড়িভাঙ্গা আমের ক্ষেত্রে এরকম আলু তাদের অঞ্চলে তো অনেক উৎপাদিত ফসল এখন বাংলাদেশে গ্রহণযোগ্য, সেই পরিবহন ব্যবস্থা ওনারা আজকে সংকটে। কারণই হলো অপরিকল্পিত রাস্তাঘাট। আমাদের এই রাস্তাঘাট যখন তৈরি হয় অথবা এটা তালিকা তৈরি হয়, তখন যদি আমরা এটাকে ইউনিয়ন পরিষদের সদস্যদের বাধ্যতামূলক ভূমিকা এখানে রাখতে পারি, তাহলে এটা সম্ভব। আমি বাংলাদেশ সরকারের কাছে, নতুন এই সরকারের কাছে আহ্বান জানাবো, এই আইনটাকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কিছু রাস্তাঘাট হয় যেগুলো স্থানীয় সংসদ সদস্য কর্তৃক একটা বিশাল বাজেট এই রাস্তাঘাটগুলো তৈরি হয়। উনি একটা বিশাল বাজেট দেন ইচ্ছা মাফিক, প্রয়োজন নাই। অথচ দেখা গেল এই খালের একটা নাম যেমন দিলাম, একটা খালের কচুরিপানা পরিষ্কার, এটা টোটালি কোনো কাজেই আসে না। এটা স্থানীয় কর্মীদের এটা কাজ হয়। এটা বিগত সরকার যে দলীয় উন্নয়ন, এটা দলীয় উন্নয়ন হয়, কিন্তু স্থানীয় সরকারের কোনো কাজে লাগে না। এই পরিষ্কার পুকুর পরিষ্কার, খাল খনন করা, এগুলো টোটাল কাজগুলোই যদি আমরা
অথবা এই বাড়ি থেকে রাস্তা করা, ব্রিজ, কালভার্ট, এই তালিকাগুলো যদি স্থানীয় সংসদ সদস্য করেন, এই তালিকা যদি উনি না করে যদি ইউপি সদস্যের মানে স্ব ইউপি সদস্য করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা 100% সমাধান হয়। কিন্তু আমরা সেখানে নাই। এই বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, এই তালিকাটা তাদেরকে করতে দেওয়া হোক, তাইলে এই সমস্যা, এই রাস্তার সমস্যা সুন্দরভাবে সমাধান হবে। ব্রিজ, কালভার্ট যেখানে প্রয়োজন সেটাই হবে, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমরা চাই। নাজমুল হক, একটি প্রশ্ন রয়েছে আপনার। হ্যাঁ। ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনি শিক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেন? শিক্ষার ক্ষেত্রে পদক্ষেপ হলো, দেখা গেল যে যারা গরিব দুঃখী মানুষ, যাদের সন্তানকে লেখাপড়া করার জন্য বিশেষ করে খরচা যে একটা খরচ আছে, হয়তো এই খরচের সম্মুখীন তারা হতে পারে না। তো এইগুলো আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতা করে থাকি, যেন তারা সঠিকভাবে স্কুলে যেতে পারে এবং পড়ালেখা জ্ঞান অর্জন করতে পারে। তো ইনশাল্লাহ আমি একজন ইউপি সদস্য হিসাবে আমার ওয়ার্ডে অন্তত এই কাজগুলো আমি করি। আপনাদের ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য, মানে নারী বা শিশুদের স্বাস্থ্যর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেন? ও নারী শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা গেল যে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে ওয়ার্ডে ওয়ার্ডে। তো একজন অসহায় মানুষ, আমি দেখা গেল একজন ইউপি সদস্য, আমি কিন্তু ওই ক্লিনিকের সভাপতি। ওই সভাপতি হিসেবে আমি যে দায়িত্ব হলো আমার কোনটা, আমি এটাই দায়িত্ব মনে করি যে যে লোকগুলো ঔষধ কিনতে পারতেছে না টাকার অভাবে, এই লোকগুলো আমি বিশেষ করে আমি এই খেয়ালটা বেশি রাখি, ওই লোকগুলো একজন ভালো মানে ভালোভাবে সেবা প্রদান করা হয় এবং যার যে সর্দি কাশি থেকে শুরু করে জ্বর মাথা ব্যথা যত কিছু আছে, শিশুদের টিকা। শিশুদের টিকা থেকে শুরু করে সমস্ত সমস্ত মানে সেবাগুলো যেন নিশ্চিতভাবে করতে পারি, মানে এই সহযোগিতা ইনশাল্লাহ আমি করে থাকি। বৃদ্ধদের জন্য কি কোনো ব্যবস্থা হ্যাঁ, আপনারা বিদ্যুতের গ্রহণ জন্য করেন? ব্যবস্থা হলো বিদ্যুতের জন্য ব্যবস্থা হলো বৃদ্ধ ভাতা, মানে যেটাকে বলে বয়স্ক ভাতা। আর যারা স্বামীহারা, স্বামী মারা গেল তাদেরকে বলে বিধবা ভাতা। তারপর যারা দুস্থ অসহায়, এটা হলো দুস্থ প্রতিবন্ধী ভাতা। ও তারপর প্রেগন্যান্সি ভাতা। তো এগুলোর বিষয়ে ভূমিকা যথাযথ পালন করে থাকি। যে ব্যক্তির এক না দিলেই নয়, আমি চেষ্টা করি ওই ব্যক্তিটা যেন সঠিকভাবে পায়, এই সাপোর্টটুকু আমার থাকে ইনশাল্লাহ। ইকবাল হোসেন ভাই, ডিজিটাল সময় ইন্টারনেটের ব্যবহার কিভাবে ছড়িয়ে দিতে পারেন ইউনিয়ন পরিষদ সদস্যদের মাঝে? চমৎকার একটি প্রশ্ন। বাংলাদেশ ডিজিটালে আমরা আসলে কাগজে কলমে আগানো, বাস্তব ভিত্তিকে পৃথিবীর যে তালিকা, সেখানে কিন্তু আমরা একেবারেই সর্বনিম্ন। আমরা আসলে এতদিন যে একটি আমাদেরকে ডিজিটাল দেশ হিসাবে গড়া হয়েছে, এটা শুধু কথাই ছিল, আসলে কাজে ছিল না। আমরা সেখানে যদি সত্যিকার ভাবে আমরা যদি দেশটাকে ডিজিটাল করতে চাই, তাহলে প্রতিটি গ্রামকে ডিজিটাল করতে হবে। অলরেডি তার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু তার পূর্ণাঙ্গ কার্যক্রম করতে হবে। পূর্ণাঙ্গ কার্যক্রম করতে হলে এখন পৃথিবীর ডিজিটাল এখন অনেক উন্নত, অনেক আধুনিক। এখন আর সে আগের মতো তারও দরকার পড়ে না যে গ্রামে গ্রামে আপনার তার টেনে ইন্টারনেট সেবা দিতে হবে। তার ছাড়াও এখন ইন্টারনেট সেবা চালু হয়। এই সেবাটাকে যদি প্রত্যেকটা অন্তত পক্ষে যে পাইলট কিছু প্রোগ্রাম, কিছু ইউনিয়নকে, বাংলাদেশের 100 ইউনিয়নকে যদি পাইলট প্রোগ্রামও ধরা হয় এবং সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে সারা দেশে প্রোগ্রামটা ছড়াই দিতে পারি, তাহলে এটা সম্ভব। বায়সোসের ভাইস চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের সদস্যদের আপনি কিভাবে সচেতন করে থাকেন? আমরা সচেতন করার জন্য আমরা বিভিন্ন সময় সেমিনার করি। আমরা বিভিন্ন সময়, বিশেষ করে এই শেষের বছর, আমরা আগস্ট থেকে জুন থেকে আমরা এই পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো সভা করেছি, অনেকগুলো প্রতিনিধি সভা করেছি, আমরা জেলায় জেলায় সভা করেছি, বিভাগে বিভাগে সভা করেছি। আমরা তাদেরকে এইভাবে আমরা সচেতন করি। আমাদের প্রথমে কথা হলো, আমরা কোনো দলীয় না, আমরা স্থানীয় সরকার একজন সদস্য। আমার ইউনিয়ন, আমার গ্রাম যদি শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশ শক্তিশালী হবে। আমি কোনো রাজনৈতিক পরিচয়, আমাদের কোনো ইউপি সদস্য রাজনৈতিক পরিচয়ের চাইতে তার বড় পরিচয় হবে সেই ইউপি সদস্য, সে একজন স্থানীয় সরকারের একজন প্রতিনিধি। এইটাই হলো তার বড় পরিচয়। আপনার কি মনে হয় যে ইউনিয়ন পরিষদের সদস্যদের মানে কি সরকার কর্তৃক কোনো প্রশিক্ষণ দেওয়া উচিত? অবশ্যই দেওয়া উচিত। আমরা বিগত দিনে দেখছি বা দেখে আসছি, অভ্যস্ত
যে আমরা এমপিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যানদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের জেলা সদর পৌরসভার মেয়রদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এমনকি ইউনিয়ন চেয়ারম্যানদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য যারা থাকেন তাদের ব্যাপারে এই ব্যাপারটা একেবারেই অপ্রতুল। আপনার দেশ বিদেশে আপনাদের বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথিবীর বিভিন্ন দেশে এদেরকে অভিজ্ঞতার জন্য এদেরকে ভ্রমণে নেওয়া হয়, এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আপনি দেখেন সারা বাংলাদেশ খুঁজে খুব কম সংখ্যক ইউপি সদস্য পাবেন যাদেরকে এই সুযোগে দেওয়া হয়েছে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, অন্তত পক্ষে 50% এই যারা সরকার যাদেরকে ভ্রমণ করাবেন প্রশিক্ষণ দেবেন তাদের অন্তত 50% যেন ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে রাখা হয়। দেশ বিদেশ ঘুরালে, দেশ বিদেশ ভ্রমণ করালে তাদের মধ্যে একটা ব্যাপক অভিজ্ঞতার সঞ্চয় হবে। ওই অভিজ্ঞতা দেখে আমাদের দেশে সে অভিজ্ঞতাটা কাজে লাগাবে। বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই যে এইসব অঞ্চলগুলো আছে, আমরা যদি এইসব দেশগুলোও ঘুরতে পারি, আমাদের ইউপি সদস্যরা ঘুরতে পারে, তারা কিন্তু ব্যাপক অভিজ্ঞতা নিয়ে আসবে। এই অভিজ্ঞতাটা উনি তার এলাকায় প্রয়োগ করতে পারবে এবং তার ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে অভিজ্ঞতা অবশ্যই আসবে। আরেকটি কথা যেটা আপনি ওনাকে প্রশ্ন করছেন স্কুলের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, এখানে আমাদের একটা বর্তমান সরকারের কাছে একটা প্রস্তাবনা আছে। আপনি দেখেন, আমি ওনার কথাই ধরি, উনি একটা ইউপি সদস্য, ওনার এলাকায় হয়তো 2টা স্কুল আছে, কিন্তু ওই স্কুলটার ধারে কাছে যাওয়ারও ক্ষমতা ওনার নাই। কেন নেই? ওই ইউনিয়নে যখন স্কুল কমিটি গঠন হয়, স্কুল কমিটি গঠনের সময় স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী সদস্যরা সেই স্কুল কমিটিটাকে দখল করে। যেভাবেই হোক ওই স্কুলের প্রধান শিক্ষককে ম্যানেজ করে, জেলা শিক্ষা অফিসারকে ম্যানেজ করে, এমনকি শিক্ষামন্ত্রীকে ম্যানেজ করে তারপর এই কমিটিটা গঠন হয়। দেখা গেল ওই স্কুল কমিটিতে আমাদের ওই ইউপি সদস্য থাকা অত্যন্ত জরুরি। সে জানে এই এলাকার সমস্যাটা কি, কোন বাড়িতে কোন ঘরের ছেলেমেয়েরা আজকে শিক্ষা পিছিয়ে, তাদেরকে আনতে হবে। শিক্ষা উন্নয়নের জন্য জরুরি মনে করছেন ইকবাল ভাই? মানে তাহলে তারা কি বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তারা যদি এই স্কুল কমিটির সাথে বাধ্যতামূলকভাবে এই ইউপি সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয়, যেমন একটা স্কুল কমিটি যখন গঠন হয় ওখানে একজন প্রতিষ্ঠাতা থাকে, ওখানে একজন সমাজকর্মী থাকে, ওখানে একজন অভিভাবক প্রতিনিধি থাকে, ওখানে একজন শিক্ষক প্রতিনিধি থাকে, তাহলে ইউপি সদস্যের একজন প্রতিনিধি কেন থাকবে না? ওই ইউনিয়নের বা ওই এলাকার সমস্যাগুলো কি, ওই স্কুলটা কি করলে উন্নয়ন হয়, এইটা ওই ইউপি সদস্য সবার আগে জানে, সবার আগে বুঝে। অর্থাৎ তাকে এই স্কুলটা ওই তার আওতাধীন যত স্কুল আছে এই স্কুলগুলায় আমাদের যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ, আমাদের ওই এলাকায় সদস্য আছে এবং ইউপি সদস্য আছে, অবশ্যই তাদেরকে এইখানে যুক্ত করতে হবে। এবং এই যুক্ত করার বিধান আমি শিক্ষা মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা তাকে অনুরোধ করব, এই অনুরোধটা যিনি রক্ষা করেন, ইউপি সদস্যদেরকে অবশ্যই যেন এই কমিটিগুলো রাখার বিধান জারি করা হয়। কৃষি উন্নয়নের ক্ষেত্রে আমরা কি কি ভূমিকা রাখতে পারি? আরেকটি একদম এই দেশের মেরুদণ্ডে আপনি আঘাত করছেন। এই দেশের মেরুদণ্ড হলো কৃষি। আজকে দেখেন, আজকে আলুর কেজি 80 টাকার উপরে, পেঁয়াজ দুষ্প্রাপ্য। রমজান আসলে প্রত্যেকটা পেঁয়াজ, আলু, রসুন, আদা আপনি পাবেন না। কারণ কি? কারণ এগুলো আমদানি নির্ভর। আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করি। আমাদের সাথে মতের অমিল হলে পেঁয়াজ বন্ধ, আমাদের সাথে মতের অমিল হলে রসুন বন্ধ, আমাদের সাথে মতের অমিল হলে আদা বন্ধ। তাহলে আমরা কই যাব? আমাদের দেশে জমিনের উর্বর জমি, তাহলে আমরা কেন আমাদের জমিনটা কাজে লাগাই না? মরিচের কেজি দেখবেন মাঝে মাঝে 1000 টাকা হয়ে যায়, 1200 টাকা হয়ে যায়, 2000 টাকা পর্যন্ত। কেন? তাহলে আমরা কেন পদক্ষেপ নিতে পারি না? যে অঞ্চলে আদা ভালো জন্মে সেই অঞ্চলটাকে আমরা আদা বা চাষাবাদ করার জন্য আমরা ব্যাপক ভূমিকা নিতে পারি। যেই অঞ্চলে মরিচ জন্মে সেই অঞ্চলে মরিচের জন্য করতে পারি। আপনি দেখেন, বরিশাল অঞ্চলের পটুয়াখালী এলাকা থেকে জাপানে একটা শস্য যায়, সেটা হলো মুগের ডাল। ছোট একটা মুগের ডাল জাপানে যাচ্ছে। তাহলে এইটা যদি জাপানে যেতে পারে, এইটাকে আমরা তো সারা বাংলাদেশে ছড়াই দিতে পারি। আপনি দেখেন, আগে মুন্সিগঞ্জ একটা আলুর জন্য বিখ্যাত ছিল, এখন মুন্সিগঞ্জ আলু কমে গেছে, এখন রংপুরে সেই আলুর চাষটা বাড়লো। তাহলে আমরা কেন রংপুরকে আলু চাষের জন্য আরো কেন এলাকা নেব না?
আমরা যদি সমুন্নত প্রোগ্রাম তৈরি করি, সরকার যদি এইসব প্রোগ্রামগুলো করতে হয়, তাহলে অবশ্যই ইউপি সদস্যদেরকে লাগবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, বিশেষ করে আদা, রসুন এবং পেঁয়াজ, আলু এবং মরিচ এই চাষের জন্য যেসব এলাকাগুলো বিখ্যাত, যদি আমাদের পাহাড়ি অঞ্চলগুলো যে চাষের জন্য বিখ্যাত, আমরা যদি সেগুলো ইউপি সদস্যদের মাধ্যমে আমরা যদি ওইখানে মনিটরিং করে আমরা যদি চাষগুলোর জন্য সমন্বিত প্রোগ্রাম তৈরি করি, সরকার যদি এই কৃষি মন্ত্রণালয় যদি পাইলট প্রোগ্রাম নেয়, এবং এই পাইলট প্রোগ্রামের সাথে আপনার একটা জিনিস দেখেন, কৃষি মন্ত্রণালয় প্রত্যেকটা ইউনিয়ন একজন সুপারভাইজার আছে, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদেরকে খুঁজে পাবেন না, তাদেরকে কাজে লাগানো হয় না। কেন হয় না? তারা শুধু কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে, জেলা কৃষি অফিসার অথবা থানা কৃষি অফিসারের আন্ডারে। তাদেরকে কেন আপনি ইউপি সদস্যদের মাধ্যমে তাদেরকে আপনি জড়িত করেন না? তাদেরকে যদি ইউনিয়ন সদস্যদের মাধ্যমে জড়িত করেন, ইউনিয়ন ও ইউপি সদস্য তাকে সবসময় কাজের মধ্যে রাখতে পারে। আমরা আমাদের সরকারের সময় স্বল্পতার জন্য আমরা অনুরোধ করব এই কৃষি সুপারভাইজারদেরকে ইউপি সদস্যদের মাধ্যমে কাজ করার একটা উদ্যোগ গ্রহণ যেন করা হয়। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেল এসকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের অনুষ্ঠান যেন আমরা চালাতে পারি এবং দেশকে সমৃদ্ধশালী করতে পারি এবং সরকারকে আমরা টনক নড়াতে পারি। আমরা এই ইউপি সদস্যরা আমরা যদি শক্তিশালী হই, সারা দেশ শক্তিশালী হবে। ইউপি স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে চাই, অবশ্যই তাহলে অনেক আইন নতুন করে করতে হবে। এই চ্যানেল এস এর মাধ্যমে আমরা সেই দাবিটা সরকারের কাছে জানাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বা এই চ্যানেল এস এর মাধ্যমে জানাতে যাচ্ছি যে আমাদের যে সমস্যা বা সমস্যার কথাগুলো ইকবল ভাই বলল, আমি বললাম, আপনি বললেন, তো ইনশাল্লাহ এইগুলো যদি সংবিধান, বিশেষ করে সংবিধান অনুযায়ী এই কাজগুলো যদি হয়ে থাকে, আমি তো বললাম যে তখন একটা গ্রাম বা একটা ওয়ার্ড স্বয়ংসম্পূর্ণ হবে, আর একটা ওয়ার্ড স্বয়ংসম্পূর্ণ হলে একটা ইউনিয়ন স্বয়ংসম্পূর্ণ হবে। এভাবেই জেলা, থানা থেকে পুরো বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের এই আয়োজনে। দেখা হবে চ্যানেল এস এর পরবর্তী আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।